আপনার বাচ্চার শ্বাসকষ্ট, আপনি চিন্তিত, আপনি বাচ্চার অভিভাবক, আপনি বাচ্চার গার্ডিয়ান, আপনি বাচ্চার মা, আপনিই হলেন বাচ্চার প্রকৃত ডাক্তার। আপনার একটু কেয়ারে বাচ্চা সম্পূর্ণরূপে শ্বাসকষ্ট থেকে ভালো হয়ে যেতে পারে। ওষুধের থেকেও এখানে আপনার নার্সিংটা কিন্তু ভালো কাজ দিবে। আলোচনা করব বাচ্চাদের শ্বাসকষ্ট নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার, যাবতীয় তথ্য পেয়ে যাবেন লোকেশন সহ। আমি চাচ্ছি আপনি আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে থাকুক। যে কোনো বিপদে আপদে যখন আপনি কল দেবেন, আশা করি আমি আপনার জবাবে সাড়া দেব। আসলে বাচ্চাদের শ্বাসকষ্ট বলতে আমরা কি বুঝি? প্রথমেই একটু ধারণা দেই। বাচ্চার এই বুকের যে পাঁজর খাঁচা আছে, এটা যদি বেশি বেশি করে আপ ডাউন করে, একই সাথে বাচ্চার এই যে আমি যেখানে হাত দিচ্ছি নাকের এই যে চামড়া, এই চামড়া যদি একটু উঠানামা করে, কিছু খেতে না চায়, এবং একই সাথে যদি বাচ্চাকে দেখা যায় যে শরীরের রং একটু কালচে আকারে, কালচে বলাটা ভুল, নীল ভাব হয়ে গেছে, তখন বুঝতে হবে যে বাচ্চাদের শ্বাসকষ্ট। এই বাচ্চাদের শ্বাসকষ্ট মূলত দুটো কারণ থাকে। কারণ দুটোকে আমরা বলি, একটা ওই অ্যাজমাটিক সিমটম, আর একটা কার্ডিয়াক সিমটম, অর্থাৎ কার্ডিয়াক অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা। এই দুটোর কারণেই কিন্তু বাচ্চাদের শ্বাসকষ্ট হয়। এবং নাসারন্ধ অনেক সময় বাচ্চাদের বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে 0.9% সোডিয়াম ক্লোরাইড এই ড্রপটা যদি দেওয়া হয়, এই স্যালাইনটা যদি দেওয়া হয়, ইচ্ছে করলে বাসায় আপনি একটু লবণের ভিতরে, পানির ভিতরে একটু লবণ দিয়েও এই ড্রপটা আপনি নিজে তৈরি করতে পারেন। তো নিজে তৈরি করতে গেলে পয়েন্ট একটু ভেরিফাই করতে পারে, যার কারণে বাজারেই এরকমের 0.9% সোডিয়াম ক্লোরাইড নেজাল ড্রপ পাওয়া যায়। এটা আপনি ইউজ করতে পারেন। তো আমি আবারও বলছি, আপনি বাচ্চার মা, আপনিই কিন্তু বাচ্চার প্রাথমিক ডাক্তার। আপনাকে কেন্দ্র করেই কিন্তু বাচ্চাটা মেধা তালিকায় বড় হবে, উচ্চতায় বড় হবে, শরীরের হৃষ্টপুষ্ট হবে, সব কিছু আপনার তত্ত্বাবধানে। এখন যদি কারো কার্ডিয়াক অ্যাজমা থাকে, তাহলে যত দ্রুত সম্ভব একজন পেডিয়াট্রিক স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলে এখানেও পেডিয়াট্রিক বা শিশু বিশেষজ্ঞ ডাক্তার এটাকে যত্ন সহকারে দেখবেন। উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন, ব্লাডের সিবিসি পরীক্ষা করাবেন, দেখবেন যে ব্লাডের হিমোগ্লোবিন কত আছে, ইএসআর কত আছে, ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, এটা কত আছে। অনেকেই ধারণা যে ওই 4.5 লাখ থেকে 11,000 12,000 এ পর্যন্ত নর্মাল,
এর একটু উপর উঠে গেলেই অনেকে একটু ভয় পাইয়ে দেয় যে এই নর্মাল রেঞ্জের উপরে চলে গেছে। এটা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু ওই ডাটাটা দেওয়া থাকে। বাচ্চাদের কিন্তু 15,000 16,000 এটা কোনো ফ্যাক্টরই না। 15,000 যদি থাকে তখনও কিন্তু বলতে পারবেন না যে রক্তের ইনফেকশন হয়েছে, এ কথাটা একদম বলা যাবে না। বাচ্চাদের 15,000 বা তার বেশি এটাই স্বাভাবিক থাকবে। তো একটা বাচ্চার যদি এরকমের হয়, তবে এখানে মা একাও কিছু করতে পারে না, ডক্টরও একা কিছু করতে পারে না। এখানে ডক্টর এবং মা দুজনার ভূমিকা আছে। ডক্টর আপনার বাবুকে ডক্টর ঔষধ দিবে, কিন্তু সেটা যথাসময়ে আপনাকে খাওয়ানোর দায়িত্ব আপনার। ডাক্তার আপনাকে ইনহেলার দিবে, এই ইনহেলারটা সঠিকভাবে প্রয়োগ করা এই দায়িত্বটা আপনার। ডাক্তার আপনাকে ওই নেবুলাইজার সলিউশন দেবে নেবুলাইজিংয়ের জন্য, এই নেবুলাইজিংটা করা এটা কিন্তু আপনার দায়িত্বের ভিতরে পড়ে। এই দায়িত্বটা কিন্তু আপনাকে পালন করতে হবে। যেহেতু ও শিশু, ওর বয়স 2 বছর 3 বছর 4 বছর, ও তো আর নেবুলাইজিং সম্পর্কে ও ধারণা রাখে না, ও মিটার ডোজ ইনহেলার সম্পর্কে ধারণা রাখে না। এইটা আপনি মা, আপনাকেই কিন্তু এটা করতে হবে। এইটা যদি আপনি ভালোভাবে কেয়ার নেন তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। ওয়েদার চেঞ্জের কারণেও কিন্তু এরকমের অ্যাজমাটিক সিমটম, শ্বাসকষ্ট এগুলো কিন্তু দেখা যায়। ধরুন আপনি আছেন ঢাকাতে আজকে যতটা জানলাম ঢাকার টেম্পারেচারটা বেশি। আপনি আছেন মুন্সিগঞ্জের টেম্পারেচারটাও বেশি। এই মুহূর্তে আপনি চলে গেলেন সেই বরগুনা, পটুয়াখালী, রংপুর, দিনাজপুর, ওখানে কিন্তু এখন ঠান্ডা। তো গরম থেকে হঠাৎ যখন ঠান্ডায় গেলেন, এটা কিন্তু শিশুরা কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারে না। আপনি অ্যাডাল্ট, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু আপনি মুন্সিগঞ্জ থেকে রাজশাহীতে চলে গেলেন আমের বাগানে, ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ওই ঠান্ডাটা কিন্তু বাচ্চারা সহ্য করতে পারবে না। ওখানে ঠান্ডাজনিত কারণে কিন্তু বাচ্চার অ্যাজমাটিক সিমটম হবে। তো কাজেই তখন আপনি বাচ্চার পোশাক পরিবর্তন করে দেবেন। তখন যদি একটা পাতলা গেঞ্জি গায়ে থাকে বা সাধারণ শার্ট থাকে, ওকে একটা সোয়েটার পরে দেবেন। আবার যদি দেখেন যে না গরম পড়তেছে, তাহলে ওটা খুলে একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে দেবেন। আবার এরকমের দেখবেন যে বাচ্চার ঘামিয়ে গেছে, একটা ঘামযুক্ত একটা শার্ট পরা আছে, ওই শার্টটা আপনি খুলে দেবেন। খুলে দিয়ে একটা তোয়ালে দিয়ে গলা থেকে বুকটা ভালো করে আপনি মুছাই দিলেন, যাতে ঘাম শরীরে বসে না যায়। শরীরে ঘাম বসে গেলেই এরকমের সমস্যা হয়। তারপর বাচ্চাদের যে সমস্ত খাবারে অ্যালার্জি আছে, এরকমের অনেক খাবার, যেমন রেড মিট, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে। এ জাতীয় খাবার যদি অ্যালার্জি থাকে তাহলে এটাকে বাদ দিতে হবে। তারপর আসে কিছু পোলেন আছে, এই ফুলের রেণু আছে, ডাস্ট আছে, হ্যাঁ, এগুলো যদি বাচ্চার সমস্যা করে, এগুলো থেকে একটু দূরে রাখতে হবে বাচ্চাকে। এভাবে যদি আপনি একটু পরিচর্যা করেন, বাচ্চাকে যদি একটু কেয়ার নেন, তাহলে বাচ্চা আপনার খাবে ভালো, চলবে ভালো, বাচ্চার ব্রেন ভালো থাকবে, বাচ্চার বুদ্ধি ভালো থাকবে, বাচ্চার গ্রোথ ভালো থাকবে, বাচ্চার ওজন ভালো থাকবে, কোনো সমস্যা কিন্তু হবে না। আর আপনি যদি একটু অবহেলা করেন তাহলেই কিন্তু সমস্যা। অর্থাৎ ওই নেপোলিয়ন বলেছিলেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি যদি আমাকে একটা ভালো মা দিতে পারো, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিতে পারো। তো ভালো জাতি উপহার দিতে পারবে মা। সুতরাং এই মাকেই কিন্তু বাচ্চাদের যত্ন নিতে হবে। মা যদি বাচ্চাদের সঠিকভাবে যত্ন নেয়, তার সন্তান কিন্তু সত্যি সত্যি ভালো থাকে। সঠিক সময় খাবার, সঠিক সময় তাকে ঘুম পড়ানো, এই সব কিছু মিলিয়ে ঝিলিয়ে যদি বাচ্চার কেয়ার রাখে, তাহলে কিন্তু বাচ্চাটা সুস্থ থাকে। শুধু ডক্টর একার পক্ষেই কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব না। একে কিন্তু ত্রিমুখী সেবা দিতে হবে। ডাক্তার সেবা দিবে,
প্যারেন্টস সেবা দিবে, হ্যাঁ, এভাবে সেবা দিলে বাচ্চাটা কিন্তু সুস্থ হয়ে যাবে। তো বাচ্চাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা সম্পর্কে আরও যদি আপনাদের কোনো তথ্য জানতে ইচ্ছে করে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।